সহিহ বুখারীর একটা হাদিস ছিল এরকম, আমি রেফারেন্সটা খেয়াল নাই, যে আমরা ভাবি ব্যক্তি জীবনে এই যে সমস্যাটা এইটা শেষ হইলে আর কোনো ঝামেলা নাই, একদম সফলতার চরম শিখরে পৌঁছাই যাব। আমরা সবসময় ভাবি যে রাইট নাও যে ঝামেলাটা ফেস করতেছি এটাই ফাইনাল, এরপরে সব ম্যানেজ করে ফেলবো। কিন্তু সহিহ বুখারীর হাদিসটি বলছে যে আল্লাহ রাসূল একটা আপনার চতুষ্কোণ একটা কি বলা হয় যে রেখা আঁকলেন, এটার মাঝখান থেকে একটা দাগ সেই রেখাটার বাহিরে টেনে নিলেন। তো সেই রেখাটার মধ্যে সমান্তরাল যে রেখাটা ছোট বড় অনেকগুলো বিন্দু আঁকলেন। তো সাহাবীরা জিজ্ঞেস করলো যে রাসূল হুজুর এটা আসলে কি আঁকলেন? তো বলে যে চতুষ্কোণ বাক্সটা হচ্ছে আমাদের জীবন, আর এই যে ছোট ছোট বিন্দুগুলা বড় ছোট এগুলো হচ্ছে জীবনের সমস্যা, আর এই টানটা যেটা সীমানার বাহিরে গেছে এটা হচ্ছে আমাদের স্বপ্ন। তার মানে জীবনের থেকে সবার স্বপ্ন বেশি থাকে, আর এই যে ছোট বড় সমস্যা এগুলা চলমান। কেন এই হাদিসটার কথা বললাম? আজ থেকে 3.5 মাস আগেও বিএনপি, জামায়াত ইসলাম, সারা বাংলাদেশের আওয়ামী বিরোধী শক্তিরা চিন্তা করতো মানে কেমনে একটা বার যদি শেখ হাসিনার পতন হইতো। সামহাও আল্লাহ কবুল করছেন, যেমনি হোক হয়েছে, ফাইনাল কথা, তাই না? যখন হইল পরের দিনই ঘোষণা চলে আসলো তারেক জিয়া সাহেবের দেশে আসবেন। বিএনপি বিশাল মিটিং দিয়ে ফেললো, সবার মধ্যে একটা অস্থিরতা, এইবার তো নির্বাচন মাত্র আর 4 দিন হয়ে যাবে। সময় গড়িয়ে 3.5 মাস, এখনও তারেক রহমান সাহেব তিনি ইউকেতে বসবাস করছেন, দেশে যাচ্ছেন না। এখন তো শেখ হাসিনা নাই, কেন যাচ্ছেন না? আইনের মাধ্যমে, তো আইনের মাধ্যমে এখনও তিনি যাইতে পারেন, এই আইনকে বরণ করতে পারেন, তারপরও যাচ্ছেন না। সামহাও একটা দুঃস্বপ্ন তিনি ভাবছেন। গতকালকে একটা বক্তব্য তিনি দিয়েছেন যে মাঠটা আপনারা যেটা ফাঁকা দেখছেন এটা কিন্তু ফাঁকা না, সেখানে খুবই অল্প সময়ের মধ্যে অনেক মানে কি বলা হয়েছে বড় ধরনের কংক্রিটের ওয়ালের মতন সমস্যা তৈরি হচ্ছে। এখনই জনগণের কাছে যান। বিএনপি কিন্তু গেছে, তারেক রহমান সাহেব হয়তো জানে না, গেছে না সিএনজি ওয়ালার কাছে, গেছে না জিবি দাও, গেছে কিন্তু অনেক জায়গায় পৌঁছে গেছে, মাশাল্লাহ কাজ আগায় নিতেছে। কিন্তু এই ওয়েতে যে কাজটা করতেছে এটা যে নিজেদের জন্য বিপদ, তারেক রহমান সাহেব আবার বোঝানোর চেষ্টা করছেন। তো কেউ বুঝতেছেন, আবার কেউ বুঝতেছেন না, আবার কেউ করতেছে থাক আপাতত চুপ থাক, কদিন পর তো ক্ষমতায়। তো সেই ক্ষমতা কি নাকের ডগায়? না না, দেরি আছে। ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত তিনি গতকালকে এর আগেও আপনার তৃতীয় মাত্রায় বলছিলেন যে 2026-এর মাঝামাঝি অথবা শেষ পর্যায়ে ইলেকশন হবে। সেনাপ্রধান একটা বক্তব্য দিয়েছিলেন, আসিফ নজরুল একটা বক্তব্য দিয়েছিলেন। কালকে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন তিনি বলছেন দেখেন আমরা যারা বক্তব্য দিই এগুলো ব্যক্তিগত, নির্বাচন কবে সেটা প্রধান উপদেষ্টার মুখ থেকে জানা যাবে। এখন সেটা কবে? তারেক জিয়ার একটা দুঃস্বপ্ন ছিল যে এই সরকার লং টাইম স্টে করবে। ইভেন এই সরকার যতদিন স্টে করবে বিএনপি ততটা অজনপ্রিয় দলে পরিণত হবে। এটা কিন্তু বাস্তব ভাই। আপনার এলাকাতে লোকাল থানাটাও কিন্তু একটা পর্যায়ে বিএনপি এখন কন্ট্রোল করছে, যদিও ক্ষমতায় আসে নাই। থানার পুলিশ ভাইবানিছে বিএনপি তো ক্ষমতায় আসবে। এখন নির্বাচন ইস্যুতে কালকে উপদেষ্টা নাহিদের বক্তব্য শুনছেন, সংস্কারের আগে কোনোভাবেই নির্বাচন হবে না। আবার এই সংস্কার কতদিন, সেটার রূপরেখা কি, এই সম্পর্কে এটা চলমান থাকবে। কিন্তু তারেক রহমান সাহেব ভয় পাচ্ছেন যে 1 বছরের মধ্যে নির্বাচন চান। একটা জরিপ কিন্তু চালাইছিল একটা গণমাধ্যম, ভয়েস বাংলা মনে না, ভয়েস অফ আমেরিকা। তো সেখানে দেখা গেছে 1 বছরের মধ্যে নির্বাচন চান 61% জনগণ। এই রিপোর্টে যখন একটু খুশি, এরপরে আরেকটা রিপোর্ট আসছে সংস্কার শেষে নির্বাচন চান 65.9%। তার মানে সরকারের পক্ষে বা ডক্টর ইউনূস সাহেবের এই সংস্কারের পক্ষে একটা বড় অংশ। তবে এই জরিপটা কতজন মানুষের মধ্যে কথা হলো, মানে করা হলো, কোন মতাদর্শের মানুষের মধ্যে করা হলো, এটা কিন্তু এখানে পুনঃপুঙ্খ আমরা বোঝার সুযোগ নেই। আর বিশাল কমিউনিটি বাংলাদেশের মানুষ। তো এই মুহূর্তে তারেক রহমানের যে নির্বাচনমুখী যাত্রা, বিএনপির যে নির্বাচনমুখী যাত্রা, জামাতেরও যে নির্বাচনমুখী যাত্রা, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাত্রাটা কিন্তু অন্যদিকে। তারা প্রতিবার বলছে এই কারণে আপনারা 1.5 যুগ আওয়ামী লীগের হাতে ধরা খাইছেন, কারণ আপনারা তাড়াহুড়া করেন বা বিভিন্ন ব্যর্থতার কথা সমন্বয়করা বলছে। গতকালকে রাজধানীর বাংলা মোটরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে একটা সভা হয়েছে। তো সবার আলোচনার বিষয়টা কি ছিল? এই বৈষম্য বিরোধী সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা কেমন হবে, কোনো প্রতিবন্ধকতা এলে সেটি মোকাবেলায় করণীয় কি,
সেটিও আপনার আলোচনায় এসেছে। মূলত আপনার সংগঠনের নিয়মকানুন কেমন হবে তা নিয়েও আলোচনা চলছে। হাসনাত আবদুল্লাহ বলছেন এটি আমাদের আভ্যন্তরীণ সভা ছিল, এটা ছিল পরিচিতিমূলক, একেবারে প্রাথমিক কিছু এখানে কথা হয়েছে। তো আপনার বলা হচ্ছে যে নির্বাহী কমিটির সদস্যদের কী কী নিয়মকানুন অনুসরণ করতে হবে এটা আপনার প্রসিডিং আছে। কেউ অভিযোগ জানাতে চাইলে কিভাবে জানাবে এ নিয়েও আলোচনা হয়েছে। শৃঙ্খলার কথাটাও এখানে আলোচনায় উঠেছে। জাতীয় রাজনীতির কোনো বিষয় আপাতত আলোচনা হয়নি, তবে আপনার সামনে আসবে বোঝাই যাচ্ছে। বিএনপির জন্য সামনে সবচেয়ে বড় বাধা হবে এই সমন্বয়ক গ্রুপ বা জাতীয় নাগরিক কমিটি যেটা আসবে, তারা রাজনৈতিক শক্তিরা যেই নামে আসুক। তো তারেক রহমানের যে দুঃস্বপ্ন এটা কিন্তু আস্তে আস্তে বাস্তবায়নের পথে। সম্ভবত সরকার কাছাকাছি 4 বছরও থাকতে পারেন, এর আগেও থাকতে পারেন, যাইতে পারেন। তবে এই অবস্থা চললে বিএনপির জন্য খুবই খারাপ পরিণতি তৈরি হবে। নির্বাচনের আগেই আরেকটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে। যারা বিএনপির নেতাকর্মীরা আছেন এগুলো একটু বুঝা শুনা চইলেন। ওই বাজারে গ্রামে এই বাজারে ইজারার টাকা, বালু স্ট্যান্ডের টাকা, সিএনজি স্ট্যান্ডের টাকা, এগুলাতে একটু দৃষ্টি কম দেন। অমুক দোকানে 500 100, তাই না? যেই জায়গাত মেল আছে মানে সামান্য 2টা কথার পুরো আসর বসাই ফেলেন, এগুলা ভালো না। মানুষ এগুলো অপছন্দ করছে দেখে আওয়ামী লীগের যখন পতন হয়েছে মানুষ পক্ষে দাঁড়ায় নাই। 16-18 বছর আগে এই চরিত্র আপনাদেরও ছিল, এখন এটাকে পরিবর্তন করেন 16 বছরে। তারেক রহমান বদলে গেছে, রিজভী সাহেবরা বদলাইছে, সুন্দর সুন্দর কথা বলে যে একটা নিরীহ আওয়ামী লীগের নেতাকে যদি কেউ গ্রেপ্তার করে, রিজভী সাহেব বলছেন আমি এটার প্রতিবাদ জানাই, নিরীহ মানুষ যেন এরকম ঝামেলার শিকার না হয়। কথা দেখছেন এই রিজভী সাহেবের কথা এতটা পরিবর্তন হয়েছে, তারা বোঝে, কিন্তু লোয়ার লেভেলে যারা আছে তারা সম্ভবত বোঝে না। দেখা যাক এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট কোন দিকে যায়, বিএনপির প্রেক্ষাপট কোন দিকে যায়, আর শেখ হাসিনা মাঝে মাঝে নাড়াচাড়া দিয়া কি ঘটায়। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। মাত্র 3.5 মাস সময়ের মধ্যেই অতিরিক্ত কোনো কিছু ভালো না এটা যারা ধারণ করত বা এই জিনিসটাতে যারা বিরক্ত হয়ে রাজপথে নেমেছিল, জ্যানজি বলেন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কথাই বলেন বা এখানে যে টিমটা আছে জনতার কথাই বলেন, আজকে তারাই একে অন্যের মাথা ফাটাচ্ছে। আজকে তারাই 32 নম্বর বাড়িতে যেভাবে রাজহাঁস থেকে শুরু করে সব কিছুর একটা আমরা দেখেছিলাম ওই দিন, যার যার মতন করে নিজের সম্পত্তি মনে করে নিয়ে গিয়েছিল বিজয়ের উল্লাসে। কালকে দেখলাম সোহরাওয়ার্দীতেও 30 কোটি টাকার জিনিসপত্র নিয়ে গেল, সোফার কুশন পর্যন্ত বাদ দেয় নাই, টেবিল ফ্যান হাতে করে নিয়ে যাচ্ছে। রিক্সাওয়ালারা মাঠে নামছে, বলতেছে আমরাও তো ছিলাম। ব্যাটারি রিক্সাওয়ালা বলে আমরা কি ছিলাম না? আমরাও ছিলাম ভাই, সবাই ছিল। সারাদিন যাই গেল, গভীর রাতে আপনি চিন্তা করেন যে এখন আসলে কোন মুভমেন্টে আমরা যাচ্ছি। ছাত্রদের মধ্যে এত অধৈর্যটা কেন আসলো? কেন সবাই ক্ষমতার দিকে ছড়ে যাচ্ছে? সাধারণ কথা কাটাকাটিকে কেন্দ্র করে গভীর রাতে আপনার বুটেক্স বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে যেই ঘটনা ঘটেছে, এই ঘটনাটার আদৌ কোনো কারণ আছে কি? সূত্রপাতের হিসাবটা শিক্ষার্থীরা বলছে যে লতিফ এবং আজিজ হলের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল, পরে তা সংঘর্ষে রূপ নেয়, এরপর তা বড় আকারে ধারণ করে। আর সেখান থেকেই ভাই ঢাকা শহরে রাতের বেলা রাত্র 2টা-3টা বাজে মানুষ ঘুমানোর কথা, তখন সারাদিন তো যাই দেখলাম আবারও ঠিক একই গল্প। আমি যখন নিউজটি করছি তখনও পুলিশ আপনার লাঠিচার্জ করছে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। আপনি দেখেন যে জাতির সবচেয়ে মেধাবী সন্তানরা এই জায়গাগুলোতে কিন্তু পড়াশোনা করে, এবং ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে এই ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। রাত 10টার পর থেকেই বুটেক্সের আজিজ হল এবং ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীদের মধ্যে এই ধাওয়া পাল্টা ধাওয়ার প্রথম সূত্রপাতটা হয়। রাত যত গভীর হয় সংঘর্ষের মাত্রা ততই বাড়তে থাকে। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার আপনারা যিনি আছেন ইনচার্জে মোহাম্মদ গাজী শামীমুর রহমান। পুলিশ বলছে যে পুলিশ পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, তবে এখনও শতভাগ নিয়ন্ত্রণে আনা যায়নি। শিক্ষার্থীরা তারা বলছে যে রাত 10টার দিকে বুটেক্স বিশ্ববিদ্যালয়ের আজিজ হল এবং ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীদের মধ্যে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়ে সেখান থেকে সংঘর্ষের সূত্রপাত। এরপরে এই বিষয়টা কয়েকটা হলের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে।
প্রায় 2 ঘন্টা ধরে শিক্ষার্থীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের এই ঘটনায় আমরা দেখেছি যে পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চলের একপাশের অংশে যানবাহন চলাচল বন্ধ, আশেপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। রাতেও সোহরাওয়ার্দীতে আমরা দেখলাম সেনাবাহিনী গিয়েছে, সেখানে আপনার সেন্ট গ্রেগরি স্কুলকে নিরাপত্তা দিতে গিয়েছে। তো সেখানে আবার সোহরাওয়ার্দীর ছাত্ররা আসছে, মানে সব কিছু মিলাইয়া সেনাবাহিনীর সাথে সেই লেভেলে বাকবিতণ্ডা। আমাদের কলেজে যখন গেছে তো আপনারা কইছিলেন এখন সেন্ট গ্রেগরিকে কেন আপনারা নিরাপত্তা দিচ্ছেন, সইরা যান, ফাটাই ফেলি। তোমরা তো একে অন্যকে ফাটাই ফেলছ। ছাত্রলীগ এগুলা করছে দেখেই তোমরা বিরক্ত ছিলা, নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আর এত ঘটনার মাঝে হাসনাত কোরআন হাদিসের কথা বলতেছেন, সার্জিসের আইডিতে কোনো পোস্টই নাই। ওয়াই? আপনারা তো এই ছাত্রগুলোর লিডার, সামহাও একটু দরকার ছিল না দায়িত্বশীলতার জায়গা থেকে বিষয়গুলোকে নিয়ে ডিল করা? হতাশ হয় না, আল্লাহর সাহায্য আসবে। এখন মানে কোন জায়গা থেকে হতাশ হইতো? সমন্বয়কদের আমি আবারও বলি, আপনারা যেই খেলাটা শুরু করছেন এটা কিন্তু কন্ট্রোল করা জরুরি। যে কোনো একটা জিনিস অর্জন করে ফেলা যায়। আপনি একটা কি বলা হয় যে, ধরেন জঙ্গলের মধ্যে আগুন লাগছে, বা আপনি পুরো জঙ্গলে আগুন লাগাই দিলেন, সামহাও সেখান থেকে বাঘিনী ভাইগা গেল, বাঘ ভাইগা গেল, বা বিতাড়িত করলেন, বাঘের বাচ্চাটা রয়ে গেছে এখানে। এটার তো ভাই আপনি মানুষ করতে হবে। আমার কথাগুলো যারা বোঝার নিশ্চয়ই বুঝছেন। ছাত্ররা আউট অফ কন্ট্রোলে যাচ্ছে, আর এতে ছাত্ররা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক স্কুল আর স্কুলের পিঠে ভেঙে ফেলতেছে, এক কলেজ আর এক কলেজে যে নগ্ন হামলা চালাচ্ছে, এটা নিয়ে সেলিব্রেশন করতেছে। ভিডিওগুলো দেখছেন? কি গ্রুপ ডান্স দিচ্ছে, কি জঘন্য খেলায় তোমরা নিমজ্জিত হইছ। জেনজির যদি এই নমুনা হয়, 32-এর মাল্লামাল যখন লুটপাট হয়েছে তখন ভাবছিলাম যে দীর্ঘদিনের ক্ষোভ, তখন সোহরাওয়ার্দী থেকে 30 কোটি টাকার মালামাল, বললাম না, সোফার কুশন, চায়ের কেতলি, মানে কোনো কিছু বাদ রাখে না এরা। এগুলো সমালোচনার যোগ্য, কিন্তু এই কর্মকাণ্ডগুলো বন্ধ করতে হবে। জুলাই অগস্ট অভ্যুত্থানে যা তোমরা অর্জন করছো সব কিন্তু নষ্ট করছো। মানুষ যথেষ্ট বিরক্ত এগুলো দেখে। সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তভাবে বিষয়টাকে ডিল করতে দেওয়া উচিত। এখন কিছু হইলেই বলে এই পুলিশ, আবার আবার আমরা কিন্তু আগের মতন ছাড় দেব না। তো পুলিশই বা কি করবে বলেন? জানের মায়া আছে। যে পরিস্থিতি হয় তো পুলিশ একটা দিয়ে দিলে তো সারছে। এগুলা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। আমার মনে হয় যে বিষয়গুলো সামহাও সমন্বয়কদের মধ্য থেকে হোক, সরকারের মধ্য থেকে হোক, যারাই বিষয়গুলোকে কন্ট্রোল করতে পারবেন, কন্ট্রোল করা উচিত। 2-4টা লাশ পড়ে যাবে যে নমুনা। আহতের সংখ্যা কালকে একদিনে 100-র উপরে, বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে। মানে অর্জনটা কি হচ্ছে? শেখ হাসিনার বিদায় হয়েছে, সেটা অর্জন ছিল, বাট এখন কি অর্জন হচ্ছে? এক ভাই আরেক ভাইরে মারতেছে, এখানে অর্জনটা তোমরা প্রাপ্তিটা কি? ক্ষমতা একটা টার্গেট হয়ে গেছে, আমি সমন্বয়ক, আমি এটা, আমি সেইটা। তো ভাই এগুলো হলে তো 3 দিন পরে পাবলিক তোমাদেরকে খেপবে। আবার দেখছি আমরা আমজনতা, রিক্সাওয়ালা যারা আছেন তারাও রাজপথে, তাদের বিরুদ্ধে এক অদ্ভুত অদ্ভুত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, পরিকল্পনাবিহীন রিক্সা বন্ধ, এই বন্ধ সেই বন্ধ, মানে টোটালি সমন্বয় লেস অনেক কিছু। এখানে কনসেন্ট্রেশন দেওয়া